স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। বৈশাখী আয়োজন রাঙিয়ে দিতে জুড়ি নেই বাংলা গানের। ভোরের প্রথম আলোয় নববর্ষকে সুরে সুরে বরণ করে নিয়ে আমরা মেলায় খেলায় ঢোলের আওয়াজ আমাদের আরও বেশি মাতিয়ে দিয়ে যায়। সব মিলিয়ে রকমারি বাংলা গানের সুধা প্রাণ ভরে আহরণ করি আমরা এই বৈশাখে। এসব নিয়ে আজকের আলোচনা বৈশাখের গান। কথা বলতে স্টুডিওতে আছেন লোকসঙ্গীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক এবং গানের দল ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফুয়াদ নাসের। স্বাগত আপনাদের। বৈশাখের শুভেচ্ছা। আপনাদের তো শুভেচ্ছা এবং আমাদের সকল শিল্পীদের পক্ষ থেকে অগণিত দর্শকদের জি ধন্যবাদ। আপনাকেই প্রথম প্রশ্ন করছি ইন্দ্রদা, যেটা হচ্ছে যে আপনার কৈশোর বা তারুণ্যের বর্ষবরণ উৎসব আর এখনকার যেটা হচ্ছে আমাদের পার্থক্য আছে, বিস্তর তফাৎ কেমন দেখেন দুটোর মধ্যে? বিস্তর তফাৎ, তবে উদ্দেশ্য কিন্তু একটাই, উদ্দেশ্য একটা। আর তফাৎ যাই থাকুক না কেন, আমাদের ব্যাপ্তিটা কিন্তু বেড়ে গেছে। এই বৈশাখকে বরণ করে নেওয়ার যে ব্যাপ্তি, এটা কিন্তু বেড়ে গেছে আমাদের। দুটো সে সময়ের একরকম একটা মাত্রা ছিল, এখন একটা ভিন্ন মাত্রায় হয়। দুটোর মধ্যে সেই সময়ের মাত্রাটা ছিল, আমরা যখন অতি শৈশবে ছিলাম আমরা দেখেছি মেলায় যেতাম, মানে নতুন কাপড় চোপড় যার যার সাধ্য অনুযায়ী পড়তো, এবং গ্রামের মানুষ অনেকে যারা কাপড় নিজেরা কিনতে পারে না নতুন কাপড়, ঈদের উৎসবের মতো। ঈদ উৎসব মানে কি, আমার মনে হয় ঈদ উৎসবের ছাড়িয়ে, কারণ একটা মাত্র উৎসব যেটাকে আমরা একেবারে সব দিক থেকে বলতে পারি সার্বজনীন, আমাদের বাংলার সার্বজনীন উৎসব পয়লা বৈশাখ। মিতাপা, বৈশাখে অনেক রকম গান হয়, কিন্তু সবকিছু ছাপিয়ে রবি ঠাকুরের এসো হে বৈশাখ, এটা দিয়েই কিন্তু আমরা বৈশাখের সূচনা করি। তো এই যে এই চিরকালীন অবদান এই গানের, এই বিষয়টা কেমন দেখেন আপনি? খুব স্বাভাবিকভাবে দেখি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সবচেয়ে বড় কবি, বা আমি সবচেয়ে বড় কবি না বললেও বলবো যে তার এই গানটি এত পরিষ্কার করে বৈশাখকে বরণ করা হয়েছে, এত শুদ্ধ করে, এত সুন্দর করে, এটা খুব স্বাভাবিকভাবে মানুষ গ্রহণ করে নিয়েছে। আগেও গাইতো, এই গানটা মানে গাইবার সময় কেউ ভাবেন না যে আমি আসলে তো উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, আমি তো নজরুল গীতির শিল্পী, আমি তো আসলে লোকসঙ্গীত গাই। এই গানটি সকলের, সবাইকে এক কাতারে নিয়ে আসে। হ্যাঁ, এই গানটি সকলের না, কারণ হলো যে এটা তো এক সময় রবীন্দ্রনাথ লেখার পরে এটা হয়েছে, কিন্তু তারও আগে কিন্তু ছিল গান ছিল, কিন্তু গান ছিল আমাদের সাধারণ মানুষের গান ছিল, তখন সাধারণ মানুষের গান ছিল। কিন্তু রবীন্দ্রনাথ এসে বাংলার মানুষের সকল অনুভূতিগুলিকে যেন প্রকাশ করার জন্য এই গানটি লিখলেন এবং সার্বজনীন হয়ে গেল। আমার যেটা মনে হয় কি যে আগে বা অন্য গান যেগুলো বৈশাখকে ঘিরে বা নতুন বছরকে ঘিরে তৈরি হয়েছে, সেগুলোতে মূলত প্রকৃতির বর্ণনা থাকে, রীতি আচারের বর্ণনা, কিন্তু রবীন্দ্রনাথের গানটাতে এখানে অন্য একটা দর্শন আছে, পুরাতনকে জীর্ণকে সবকিছুকে ছাড়িয়ে যেন সত্যের দিকে, আরেকটি শুদ্ধতার দিকে এগিয়ে যাওয়া। সেই জন্য বোধহয় মানুষ গ্রহণ করেছে এটা বেশি। বাবু ভাই, মেলায় যাই রে, এই গানটির কথা বললে এখন আর আপনার ব্যান্ডের নাম বলতে হয় না, সবাই জানে এটা কার গান। এই যে একটি গান একটা দল বা আপনাদেরকে ছাপিয়ে অনেক বড় হয়ে গেল, এটা কেমন লাগে আপনার কাছে? ভীষণ আনন্দ ভাই, অবশ্যই ভালো লাগে যে এই গানের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি। এটা সৃষ্টি থেকে আজ অবধি আমরা সদ্য 25 বছর পূর্তি করলাম এই গানের। এটা 90-তে রিলিজ হয়েছিল এবং আজ অবধি যে জনপ্রিয়তা দেখছি, মনে আরো 50 বছর গানটা নিশ্চয়ই থাকবে। না, আমার মনে হয় বাবু এই গানটাও সার্বজনীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের সম্পত্তি নাই আর, এখন আর সকলের গান হয়ে গেছে। একটা গান 25 বছর ধরে একই রকম জনপ্রিয়তা ধরে রাখা, এটা অবশ্যই একটা বিশাল ব্যাপার। এই গানের পিছনের গল্পটা বলবেন, কিভাবে এটা তৈরি হলো, কিভাবে গানটা? আসলে কোনো গান যখন তৈরি হয় এত ভেবেচিন্তে তো তৈরি করি না আমরা সবাই। আমি জানি যারা ক্রিয়েটিভ কাজ যারা করেন তারা সবাই একই রকম, যে ভেবে একটা ভালো গান করতে হবে, এটা আয়োজন করে কখনো হয়, মানে গানটা এসে যায় ভিতরে। হ্যাঁ, মাকসুদুল হক প্রথমে বলতে হয়, মাকসুদুল হক কনসেপ্টটা নিয়ে আসলেন, গানের কথা, সুর, এবং আমরা কোনো গান সৃষ্টির আগেই বসতাম, একসঙ্গে বসে কয়েকবার গানটা শুনতাম, সুর ভাসতাম, ইনস্ট্রুমেন্ট কী হবে দেখতাম, এবং একদিনে সম্পূর্ণ হয়নি গানটা। কারণ মাসের পর মাস বসে একটা গানই আমরা তৈরি করছি, কারেকশন করেছি বিভিন্ন জায়গায়, হয়তো রিদম প্যাটার্নটা চেঞ্জ করেছি। পিয়ারু খান সাহেব উনি একটা সিগনেচার রিদম, যেটা গানটা প্রথমে শুরু হয়,
এবং আমি যত জায়গায় দেখেছি ওই প্রথমে মন্দিরের অবস্থা শুনলে মানুষ বুঝে ফেলে এটা মেলা। এটা খুব ইয়ে লাগে আমার কাছে, এই গানের তো বিষয় লাগে। মেলা গানটার আরেকটা গানও করেছিলেন আপনাদের পরে, আবার একটা মেলা, আবার মেলা, ওটা সিকুয়েল হিসেবে করেছিলাম এটা 2002 সালে, এটাও জনপ্রিয় বেশ। সেটা তখন জনপ্রিয় হয়েছিল, কিন্তু সব শেষ পর্যন্ত টিকে থাকলো সেই আদি মেলায় আমরা যায়। এটা মঞ্চ যখন গাই দুটো মেলাই করি, দুটো মেলায়। দুটো মানুষ। ইন্দ্রদা, আপনার কাছে আবার একটু আসি যে এখন আমরা দেখি যে সঙ্গীত নিয়ে আমাদের লোকসঙ্গীত, বাউল সঙ্গীত এবং আধুনিক গান এগুলো নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, ফিউশন হচ্ছে, নানা রকম আয়োজন। এটা তরুণ প্রজন্মকে মূলত আসলে সম্পৃক্ত করার জন্য আমাদের এজ এ লেম্যান যেটা মনে হয়, আপনি বিষয়টা কিভাবে দেখেন? আসলে তরুণ প্রজন্ম তো সবকিছুই, আমরা যখনই যা কিছু হোক না কেন তখন তা সেই যুগকে কেন্দ্র করে হয়, সেই সময়টাকে কেন্দ্র করে হয়। তো কাজেই নতুন যুগকে তো আর অস্বীকার করা যায় না, সেই জন্য হয়তো এগুলি হয়ে আসছে। তবে এগুলো আমাদের নিজস্বতাকে বিসর্জন দিয়ে কিছু করার বোধহয় ঠিক না, আমি মনে করি যেটা যে আমাদের যেমন এই মানে আপনি কি বলছেন যে সবকিছুর একটা মাত্রা থাকা উচিত, একটা হ্যাঁ একটা লেভেল থাকবে। আমি আমার মা শাশ্বত রূপে যেভাবে আমি দেখি যে শাড়ি পরে ঘোমটা দিয়ে আমার মাকে আমি যেভাবে দেখবো, নিশ্চয়ই আমি গাউন পরিয়ে দেখবো না। হ্যাঁ, আর আমার মা সেই বাঙালি বা মনে হবে না। তো সেই জন্য এইটি যেমন ওদের মেলায় যাই রে, এই যে গানটাই আমি বললাম, এই গানটা কেন গ্রহণযোগ্য বেশি হয়েছে আমি বলি, এখানে কিন্তু বৈশাখ নাই, কিন্তু তবু বৈশাখের আমেজটা বেশি। কারণ বৈশাখী মেলা বলতে আমরা বৈশাখী মেলা বুঝি। বলে দিতে হয় না, এটা কিন্তু কোন মেলা? আমাদের কিন্তু অনেক মেলা হতো, আমরা ছোট সময় দেখেছি যে ধান কাউন যখন উঠতো তখন একটা মেলা হতো। হ্যাঁ, বিভিন্ন ধরনের মেলা হতো, নবান্নের মেলা হতো, হ্যাঁ, চৈতের মেলা হতো। আমি নিজে তো কালী কাজ নেচেছি, এই মানে এই এই বিষয়টা একটু বুঝে বলুন, এটা বুঝতে। কালী কাজ মানে ওই কালী সেজে, হ্যাঁ, আর মহাদেব সেজে। তখন আমি অনেক সময় কালী সেজেছি। আর আমাদের সময় মহিলারা মানে অত প্রকাশ্যে আসতেন না হয়তো। হ্যাঁ, প্রকাশ্যে আসতেন না মহিলারা, তো ওই পুরুষরা এই মহিলা সেজে সেগুলি ইয়ে করেছেন। হ্যাঁ, এগুলো আমরা অনেক করেছি, ছোট সময় একটু করেছি। তো যাই হোক, খুব বেশি দিনের কথা না, কিন্তু খুব অল্প দিনের কথা সেই আমরা করেছি। মিতাপা, আপনার কাছে একটু জানতে চাচ্ছি একই বিষয়ে, যে এই যে গান নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, গান নিয়ে ফিউশন তৈরি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। দুটা বিষয়, একটা হচ্ছে যে নতুন নতুন গান, নতুন ধরনের গান, তার এক্সপেরিমেন্টাল অনেক রকমের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে, গানের সুরের মধ্যে নানা রকম যে সমস্ত গান তৈরি হচ্ছে নানান রকম সোর্স থেকে সুরটা নেওয়া হচ্ছে। লোকসঙ্গীতের কিছু বিষয় আছে, আধুনিকতা আছে, শাস্ত্রীয় সঙ্গীতের কিছু বিষয় আছে। এই বিষয়গুলোকে কিন্তু আমি খুব ওয়েলকাম করি। ভালো হলে নিশ্চয়ই ভালো, যদি শুনতে ভালো লাগে, প্রাণে ভালো লাগে, গানের বাণীটা যদি আমাকে স্পর্শ করে, অর্থপূর্ণ হয়, আমি মেনে নিই। শুধুমাত্র আমার একটা বিষয় আমার হচ্ছে যে একজন মানুষের মৌলিক রচনার উপরে হাত দেওয়া ঠিক না। শুধু এই বিষয়ে একটু আমি হয়তো না বলবো যে সেইটাকে নিশ্চয়ই আমি যেমন আমি তেমন করে নিশ্চয়ই আমি আমার ওই একই প্রসঙ্গে আসছে যে আধুনিকতার নামে যেন একটা সীমারেখাটা পার হয়ে না যায়। সীমাটা কোনো বেঁধে দেওয়া কিছু নয়, এটা প্রত্যেকের রুচি থেকেই বলে দেবে, যারা করবে কাজটা নিজে থেকে এই প্রসঙ্গে বুঝবে। একটু বলি আপা, আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের গান নিয়ে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে নানা রকম অনেক কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে। বলবো কিনা, মানে যাই হোক নানা রকম কিছু করার ভালো চেষ্টা হচ্ছে। লাগছে না, আমার কিন্তু ভালো লাগে না। এবং যারা রবীন্দ্রনাথের গান পছন্দ করে তাদের সেই শ্রোতাদের কানটাই তো হচ্ছে আসলে মিউজিক বোর্ড অথরিটি, তারা তো পছন্দ করছেন না। আর যে জিনিসটা মানুষের কানে ভালো লাগে না, মানুষ গ্রহণ করে না, সেই জিনিসটা কিন্তু স্থায়িত্ব কম, ওটা টিকবে না আসলে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এবারের বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটা মানে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, এটাকে ন্যাক্কারজনক বলবো। এটা আপনার কি মনে হয়, এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা? অনেকে পত্রপত্রিকা বা ব্লগে, ফেসবুকে দেখছি যে এটা একটা পরিকল্পিতভাবে, অনেকে সন্দেহ করছেন যে পরিকল্পিতভাবে এই উৎসবটাকে একটা প্রতিহত করার একটা চেষ্টা। আমি দ্বিতীয়টাই মনে করি, এটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে না। এবং এই ঘটনাটা ঘটেছে, ঘটানো হয়েছে, এটা নিয়ে এর আগে আমরা দেখেছি বর্ষবরণ উৎসবে বোমা ফাটানো হয়েছে, নানা কিছু হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে না, এগুলো একেবারেই কোনো একটা কারণে করা হয়। কি যারা করেন তাদের কোনো উদ্দেশ্য থাকে,
কিছু একটা করা, কিছু একটা তৈরি, কিছু একটা মানুষের মনে একটা কিছু নতুন কোনো আভাস দেওয়ার জন্য এটা হতে পারে। যে বছর আমরা দেখলাম রমনা বটমূলে বোমা হামলা হলো, তার পরের বছর কিন্তু দ্বিগুণ পরিমাণ মানুষ গিয়ে সেখানে সমবেত হয়ে এটা একটা প্রতিবাদ জানিয়েছিল। আপনি কি মনে করেন না, ইন্দ্রদার কাছেই যদি আসি, যে এইটাই আমাদের শক্তি, এইটাই আমাদের সার্বজনীনতা? অবশ্যই। আপনি বোধহয় আমার কথাটা বলে বলে দিয়েছেন। দিয়েছেন। এখন এটা আমি সার্বজনীনতা। যেটা বলছি, এই বছর আমি ছিলাম না, আমি কলকাতাতে গিয়েছিলাম, কলকাতা হাই কমিশন আমাদেরকে ডেকেছিল, আমি শামী আখতার আর অনিমা মুক্তি নামে একটা রাজু বলে একটা নতুন ছেলে, চমৎকার। আমরা আমাদের প্রত্যেকেরই গান সেখানে ভালো হয়েছে এবং সবাই গানগুলোকে নিয়েছে। আর আমি যেটা পরিকল্পনা করেছিলাম সেটা হলো কি, আমি ভাষা আন্দোলন দেখিনি মানে ছোট ছিলাম আর কি, তার আগেই আমার জন্ম হয়েছে। তো ভাষা আন্দোলনে আমি খুব ছোট ছিলাম, কিন্তু ওই ভাষা আন্দোলনের গান দেখেছেন? হ্যাঁ, তো আমি বৈশাখের একটি গান করলাম, সেই গানটি আমি নিজেই লিখেছিলাম। ড্যাং করকুর বাজলো খুশির ঢাক, পুরান বছর গিয়া বঙ্গে আইলো রে বৈশাখ, এই গান দিয়ে শুরু করেছিলাম। তারপরে এই ভাষা আন্দোলন নিয়ে এলাম, তারপরে এই 6 দফা নিয়ে আসলাম, বঙ্গবন্ধুকে নিয়ে 6 দফা যেটা হয়েছিল, 6 দাঁড়াতে নৌকা চলে মুখে এলার্জি, পাছানায় হয়ে ধরেছে গোপালগঞ্জের মাঝি। তো এই গান। তারপরে আমি আসলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, যেটা আমার বিষয় ছিল, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে আমি তখন যে গান করেছি, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। তো সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং অসহযোগ আন্দোলনের সময় যেসব গানগুলি, সে ধারাবাহিকভাবে এই জিনিসগুলো নিয়ে আসাতে ওখানকার দর্শকরা আমাকে যে কি পরিমাণ, আর আমাদের মাননীয় মানে ভূমিমন্ত্রী মহোদয় ছিলেন, তিনি ভীষণভাবে আমাকে খুব ইয়ে করেছিলেন যে এই যে আপনি ধারাবাহিকভাবে এই প্রাসঙ্গিকভাবে এই একেবারে আমাদের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই 5টি গানের সময়, 5টি গানের মধ্যে আপনি এমনভাবে নিয়ে এলেন, এটা খুব ভালো লেগেছে। তো কাজেই ওই মিতা যে বলল এবং ফুয়াদও কিন্তু এই কথাটা একই কথা বলছে, যে মানুষের মনে যেটা ভালো লাগবে সেটাই আসল কথা, মনে ভালো লাগাটাই মানুষের। ফুয়াদ ভাই, আমরা 90-এর দশকের শুরু থেকে ব্যান্ড সঙ্গীতের যে প্রসার বা যে একটা জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল, কনসার্ট বিভিন্ন রকম, কিন্তু এখন ইদানিং সেটা দেখছি না। কনসার্ট হয়তো হচ্ছে, কিন্তু অ্যালবাম সেই অর্থে বিক্রি হচ্ছে না। আমরা কিছুদিন আগে গান মেলা প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানকে এনেছিলাম, শিল্পীদের সঙ্গে কথা বলছে, তারাও বললেন যে এখন অ্যালবাম বিক্রি বা ব্যান্ডের ওই রমরমান নেই। কি কারণ, আপনার কি মনে হয়? আসলে শুধু ব্যান্ডের কথা বলে না, মানে সমগ্র অডিও শিল্পই এখন হুমকির মুখে, কারণ ফিজিক্যাল সিডি আর কোথাও বিক্রি হয় না। এটা একই প্রবণতা, এটা একটা বড় চ্যালেঞ্জ তো আপনাদের জন্য। 100 বার পাশ্চাত্য বিশ্বেও একই প্রবণতা, কিন্তু ওরা আমাদের থেকে এগিয়ে, যে ওরা একটা অল্টারনেটিভ স্ট্রিম লাইন ব্যবস্থা করেছে। তখন ডিজিটালি ওরা রিলিজ করে, অনলাইনে গান বিক্রি করে, সেখান থেকে কি তারা অর্থ উপার্জন করতে পারে? কিন্তু আমরা কেন পারছি না তাহলে? সেটা আমাদের এই স্ট্রাকচারটা আমরা তৈরি করতে পারিনি, এটা ব্যর্থতা আমাদের। আমরা চেষ্টা করছি যে ট্রেডিং হচ্ছে, কিন্তু ট্রেডিং হচ্ছে, রেভিনিউ জেনারেট হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু শিল্পী পর্যন্ত গিয়ে সেটা পৌঁছায়, যারা পাওয়ার কথা, যারা প্রাপ্যতা কুশীলব, তারা পাচ্ছে না। তো এটা গ্যাপটা, এটা এই প্রসঙ্গে আমি মিতা আপা আপনার কাছেও আসবো, একটা বিরতি নিচ্ছি একটা বিরতির সাথেই থাকুন।